গল্প কবি ও সুলতান, লেখক ইমন জুবায়ের। করজোড়ে বন্দিলাম ঠাকুর কৃত্তিবাস, যাহা হইতে রামায়ণ হইল প্রকাশ। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ১৪৫২ খ্রিস্টাব্দের বৈশাখ মাসের এক গুমোট রাত্রিতে সুলতান রুকনুদ্দিন বারবক শাহের ঘুম আসছিল না। তিনি বাংলার প্রতাপশালী সুলতান, তবুও ঘুম জিনিসটা তার এখতিয়ারের বাইরে। বৈশাখের শুরু থেকেই তীব্র খরা চলছে। লখনৌতি প্রাসাদের রাজকীয় শয়নকক্ষের বিশাল জানালাটি দিয়ে ঘিয়ে রঙের ফুটফুটে জ্যোৎস্না ঢুকছে বটে, তবে সেই জ্যোৎস্নায় বাতাসের চিহ্নমাত্র নেই। সুলতানের সারা শরীর ঘেমে উঠেছে, গলার কাছে মৃদু তৃষ্ণা, তথাপি সুলতান মোটেও বিরক্ত বোধ করছেন না, বরং গুমোট ভাবটি তিনি বেশ উপভোগ করছেন। বিশাল পালঙ্কটির একপাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছেন গুলশান বেগম। গুলশান বেগম বেশ শান্তিতেই ঘুমোচ্ছেন মনে হল। আধো অন্ধকারে মুচকি হাসলেন সুলতান। ঘুমাক, বিবি গুলশান ঘুমাক, আর আমি এখন গঙ্গার ধারে যাই। লখনৌতি রাজকীয় শয়নকক্ষ বাতাস শূন্য হতে পারে, নির্জন নদী পার কখনো বাতাস শূন্য হয় না। কথাটা ভেবে কি কারণে দীর্ঘশ্বাস ফেললেন সুলতান। মাঝে মাঝে রাত্রিকালে গঙ্গার ধারে গিয়ে দাঁড়ান সুলতান, বিশেষ করে গ্রীষ্মকালে। কখনো পূর্বপুরুষ আব্বাসীয় খলিফাদের মতো রাত্রির লখনৌতি নগর পরিভ্রমণ করেন। তিনি বাংলার সুলতান, বাংলার সবচেয়ে উদ্বিগ্ন মানুষ। একজন সুলতানের দায়িত্ব সম্বন্ধে সুলতান রুকনুদ্দিন বারবক শাহের এরকম ধারণাই পোষণ করেন। সুলতান পালঙ্ক থেকে নেমে গায়ে পাঞ্জাবি চড়িয়ে আর পায়ে নাগরা গলিয়ে ধীরে সুস্থে শয়নকক্ষ ছেড়ে বেরিয়ে এলেন। দীর্ঘ প্রশস্ত আলো ছায়াময় অলিন্দ পেরিয়ে ঘোরানো সিঁড়ি বেয়ে একতলায় নেমে এসে আবার দীর্ঘ প্রশস্ত আলো ছায়াময় অলিন্দ পেরিয়ে নারায়ণ দাসের কক্ষের সামনে এসে দাঁড়ালেন সুলতান। নারায়ণ দাস অপেক্ষাই করেছিলেন। মধ্যবয়সী নারায়ণ দাস সুলতানের অত্যন্ত বিশ্বস্ত সহচর। নগর পরিভ্রমণের সময় সুলতানের সঙ্গী হন নারায়ণ দাস। সঙ্গী হিসেবে নারায়ণ দাস অত্যন্ত চমৎকার এবং বৈদিক শাস্ত্রের সুপণ্ডিত। রাত্রি ভ্রমণের সময় নারায়ণ দাস উপনিষদ থেকে সুলতানকে শ্লোক আবৃত্তি করে শোনান, তারপর মানে বলে দেন। এভাবে ভারতীয় দর্শন সম্বন্ধে সুলতানের জ্ঞানের পরিধি বেড়ে চলেছে। সুলতানের পরনের সাধারণ পোশাক। সিংহদুয়ারে পৌঁছে কোনো ধরনের বাধার সম্মুখীন হলেন না সুলতান। ৩৮ বছর বয়সী উদার হৃদয় খেয়ালি সুলতান প্রাসাদরক্ষীদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন। ক্ষমতার শীর্ষে থেকেও এমন বিরল সৌভাগ্য অনেক বাদশাহের ভাগ্যেও জোটে না। সুলতানকে দেখেই প্রহরীরা সতর্ক হয়ে উঠল। নারায়ণ দাস প্রহরীদের ইঙ্গিত করেন, অবিলম্বে রাত্রির লখনৌতি নগরে গুপ্তচর ও সৈন্যরা ছড়িয়ে পড়বে এবং তৈরি করবে সুলতানের জন্য নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়। প্রাসাদের মূল ফটক পেরিয়ে বাইরে চলে এলেন সুলতান। আকাশে বৈশাখী চাঁদ, অকৃপণ শুভ্র কিরণ ঢেলে দিচ্ছে ঘুমন্ত লখনৌতি নগরের ওপর। সুলতান ফুরফুরে মেজাজে হাঁটছেন। সড়কের দুপাশের দৃশ্যাবলী কেমন নির্জন আর ছায়া ছায়া। সমৃদ্ধশালী লখনৌতি নগরের যে কোনো দৃশ্যই সুলতানকে করে তোলে আত্মবিশ্বাসী। লখনৌতি এখন সমগ্র বাংলার রাজধানী। বাংলায় এখন সুলতানের শাসন বহুদূর বিস্তৃত। শাসক ও সুফি দরবেশ খান আল আজম উলুগ খান জাহান বাংলার সুদূর দক্ষিণে খুলনা যশোহর জয় করেছেন। চিত্তাকর্ষক ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন। এসবই ঘটেছে সুলতানের পিতা সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের জামানায়। কে না জানে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ ছিলেন শান্তিপ্রিয়। তার আমলে দিল্লি সালতানাতের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়নি। বাঙালির মানুষ আজও মসজিদ নির্মাণ, পুকুর খনন এসব ধর্মীয় ও জনহিতকর কাজের জন্যে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ শিল্প ও স্থাপত্যে বড় পৃষ্ঠপোষক ছিলেন। ঢাকার বাখান বিনত মসজিদটি তারই আদেশে নির্মিত হয়েছিল। বছর দুয়েক হল সুলতানের পিতা ইন্তেকাল করেছেন। সেই শোকার্ত স্মৃতির স্মরণে সুলতান রুকনুদ্দিন বারবক শাহ এই মুহূর্তে বিষণ্ণ হয়ে ওঠেন। মৃত্যুশয্যায় পুত্রের প্রতি পিতার নির্দেশ ছিল শিল্প ও স্থাপত্যে পৃষ্ঠপোষকতা যেন অব্যাহত থাকে। সুলতান রুকনুদ্দিন বারবক শাহ অত্যন্ত উদার এবং অসাম্প্রদায়িক একজন মানুষ বলেই তার পিতাকেও ছাড়িয়ে গেছেন। কাছেই কোথাও প্রাচীরের ওপারে হয়তো আস্তাবল রয়েছে। একটি ঘোড়া ডেকে উঠতেই সম্বিত ফিরে পেলেন সুলতান। ধর্মশালা ও কোতোয়ালি দরওয়াজার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অদূরে নগর প্রাচীরের দিকে তাকালেন সুলতান।
প্রাচীরটি 22 গজি প্রাচীর নামে পরিচিত। প্রাচীরটির অটল দাঁড়িয়ে থাকা সুলতানকে তৃপ্ত করে। গঙ্গার তীরে মধ্যরাত্রির নির্জনতা ছেয়ে আছে। আকাশে ও চরাচরে স্নিগ্ধ বৈশাখী জ্যোৎস্নার ঢল এবং বাতাসে উত্তাল। সুলতান স্বস্তি পেলেন, বললেন, বল নারায়ণ, আজ কি শ্লোক শোনাবে? নারায়ণ দাস এই মুহূর্তে অত্যন্ত সুললিত কণ্ঠে উপনিষদ থেকে আবৃত্তি করলেন। ঈশা বাস্যমিদং সর্বম ইয়াৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধস কস্য স্বিদ্ধনম। কি এর মানে? সুলতান চারিদিকে তাকিয়ে বললেন। নারায়ণ দাস বললেন, এই চলমান পৃথিবীতে যা চলছে তা ঈশ্বর দ্বারা আবৃত বলে জানবে এবং সম্পদের লোভ নয়, ত্যাগের মধ্যেই আনন্দ খুঁজে পাবে। সুলতান দীর্ঘশ্বাস ফেললেন, নদীর দিকে তাকালেন। ধবল জ্যোৎস্নার আলোয় নদীর পানি চিকচিক করছে। নদীতে একখানি পালতোলা নৌকা। কোথায় ভেসে চলেছে কে জানে? বাল্যকালে সুলতান পিতার সঙ্গে নদীপথে দক্ষিণ বাংলায় গিয়েছিলেন। দক্ষিণ বাংলা সে সময় খান জাহান আলীর নিয়ন্ত্রণে ছিল। তিনি 60 গম্বুজ বিশিষ্ট একটি মনোরম মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদের ব্যতিক্রমী নকশা দেখে পিতা পুত্র বিস্মিত। দক্ষিণ বাংলা থেকে ফেরার আগে সুফি খান জাহান আলীকে পিতা বললেন, আপনি আল্লাহর ওলি, আপনি আমাকে উপদেশ দিন। খান জাহান আলী বললেন, সর্বদা আল্লাহকে স্মরণ করবেন, যেন তিনি আপনাকে দেখছেন, আর নিয়মিত গরিব দুঃখীর খোঁজ খবর নেবেন। তারা ভুকা থাকলে সুলতানি হালাল হয় না। সুলতান শ্বাস টানলেন। হিন্দুস্থানের প্রাচীন সুফিরা যেন কি বলেছেন, এই চলমান পৃথিবীতে যা চলছে তা ঈশ্বর দ্বারা আবৃত বলে জানবে এবং সম্পদের লোভ নয়, ত্যাগের মধ্যেই আনন্দ খুঁজে পাবে। বৈশাখের এই রাত্রে গৌড়নগরের একটি ধর্মশালার ভিতরে প্রবল গুমোট তার শুষ্ক নখর ছড়িয়েছে যেন। মৃদু তাপদাহে ঘুম আসছিল না কৃত্তিবাসের। এখন কত রাত! এত রাত্রে ধর্মশালাটি কেমন নিথর নিঃশব্দ হয়ে রয়েছে। কৃত্তিবাসের শরীরে ঘাম, গলার কাছে তৃষ্ণা। না, শুয়ে থেকে সেদ্ধ না হয়ে বরং ধর্মশালার বাইরে কোনো খোলা জায়গায় দাঁড়ানো যাক। কৃত্তিবাস উঠে দাঁড়ালেন এবং ধর্মশালার বাইরে চলে এলেন। ধর্মশালার বাইরে থই থই করছিল বৈশাখী জ্যোৎস্নার সমুদ্র। কৃত্তিবাস কবি বলেই মুগ্ধ হয়ে গেলেন। এত রাত্রে গৌড় নগরটিও কেমন স্তব্ধ নির্জন হয়ে রয়েছে। ধর্মশালাটি নগরের কোতোয়ালি দরওয়াজার ঠিক উল্টো দিকে। পুরনো দালানটির বিশাল খিলান আর অর্ধছিদ্র প্রাচীর আর অর্ধবৃত্তাকার বুরুজটি সড়কের ওপর কেমন এক ভৌতিক ছায়া ফেলেছে। সেদিকে তাকিয়ে কৃত্তিবাসের নম্র স্নায়ুতন্ত্রে এক ধরনের ভীতিকর অনুভূতি হয়। এসবই নগরের অনুষঙ্গ। সচরাচর তিনি নগর এড়িয়ে চলেন, তবে একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি গৌড়নগরে এসেছেন। গঙ্গার দিক থেকে শীতল বাতাস ধেয়ে আসছিল। কৃত্তিবাসের পরনে ধুতি এবং উত্তরীয়টি দুরন্ত বাতাসে উড়ছিল। কৃত্তিবাস কি মনে করে গঙ্গার দিকে হাঁটতে থাকেন। সহসা ফাঁকা সড়কে খুরধ্বনি তুলে একটি ঘোড়াগাড়ি চলে যায়। বাঁ পাশে একটি পুরনো দালানের প্রাচীর ঘেঁষে একটি মাতাল জড়ানো কণ্ঠে বিকৃত সুরে কিছু সব বলছে। গৌড়নগরের গণিকালয়টি এদিকেই কোথাও হবে। গণিকারা পুরুষের ক্ষণকালের সঙ্গিনী। গণিকার ঘেমে যাওয়া শরীরের সান্নিধ্যে মাতালটির কি সুখ লাভ হল। কৃত্তিবাস কবিরা এ সমস্ত নিষিদ্ধ ভাবনার অনুষঙ্গে আলোড়িত হন। একবার পিছন ফিরে কোতোয়ালি দরওয়াজার দিকে তাকালেন কৃত্তিবাস। দরওয়াজাটি নির্মিত হয়েছিল গৌড়েশ্বর সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে। ইনি আর জীবিত নেই। সুলতান পুত্র সুলতান রুকনুদ্দিন বারবক শাহ এখন বাংলার সুলতান। সুলতান রুকনুদ্দিন বারবক শাহের সঙ্গে দেখা করতে চান কৃত্তিবাস। তার কারণ আছে। নদিয়ার ফুলিয়া গ্রামের ব্রাহ্মণ পরিবারের সন্তান কৃত্তিবাস। পিতা বনমালী ওঝা, পিতামহ মুরারি ওঝা। পূর্বে ওঝা পরিবারটির নিবাস ছিল পদ্মার পাড়ে, পরে পরিবারটি গঙ্গার পাড়ে চলে আসে। এই ঘটনা নিয়ে কৃত্তিবাস আত্মকথায় লিখেছেন, পূর্বেতে আছিল বেদানুজ মহারাজা, তাহার পাত্র আছিল নারসিংহ ওঝা। বঙ্গদেশে প্রমাদ হইল সকলে অস্থির, বঙ্গদেশ ছাড়িয়া ওঝা আইলা গঙ্গাতীর। বাল্যকাল থেকেই কৃত্তিবাস অত্যন্ত মেধাবী এবং কৌতূহলী। শাস্ত্রজ্ঞান লাভ করেছেন পিতামহ মুরারি ওঝা কাছে। পিতামহের সঙ্গে সম্পর্ক বন্ধুর মতো ছিল। কত যে কথা হতো পিতামহের সঙ্গে। যেমন বালক কৃত্তিবাস জিজ্ঞেস করত, পদ্মাপাড়ে তোমার বাড়ি কই ছিল দাদু? মানিকগঞ্জ। বড় সুন্দর জায়গা তাই না? বড়ই সুন্দর,
সেই সৌন্দর্যের কথা আর কি কমুক, তয় গঙ্গাপাড়ের ফুলিয়া গ্রামও বড় সুন্দর। পিতামহের অনুপ্রেরণায় বাল্মীকি রামায়ণ কণ্ঠস্থ করেছেন কৃত্তিবাস। মৃত্যুর আগে একদিন পিতামহ মুরারি ওঝা বললেন, দেখিস কীর্তি, একদিন তুই অনেক নাম করবি, লোকে তোরে কইবে কীর্তিবাস। কৃত্তিবাস হাসে। শোন কীর্তি, আমরা হইলাম গিয়ে বাঙালি, আর বাল্মীকি রামায়ণ লিখছে সংস্কৃত ভাষায়। বাঙালি সংস্কৃত ভাষায় রামায়ণ পড়বে কেন? আজুজিও বাংলায় রামায়ণ কেউ অনুবাদ করে নাই। তুই কর কীর্তি। পিতামহের কথায় কিশোর কৃত্তিবাসের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। পিতামহ আরও বললেন, শোন কীর্তি, আমরা হইলাম গিয়ে বাঙালি, আর রাম, লক্ষ্মণ, সীতা এইসবেরে বাঙালির মতো করেই দেখাবি, বুঝলি? আচ্ছা। সেই থেকে কিশোর কৃত্তিবাসের মনে পয়ারে বাল্মীকি রামায়ণের একখানা সুললিত পদ্যানুবাদ করার সংকল্প করে। সেই থেকে কিশোর কৃত্তিবাসের মনে পয়ারে বাল্মীকি রামায়ণের একখানা সুললিত পদ্যানুবাদ করার সংকল্প করে। তরুণ বয়সে পৌঁছে কয়েক ছত্র বাংলা রামায়ণ লিখেও ফেলে। কৃত্তিবাসের তরুণ বয়সে রাজা গণেশ কিছু সময়ের জন্য গৌরেশ্বর হয়ে উঠেছিলেন। রাজা গণেশ সঙ্গে সাক্ষাৎ করে রাজাকে কিছু শ্লোক শুনিয়েছেন কৃত্তিবাস। রাজ্যচ্যুত যদ্যপি হয়েছি আমি বটে, রাজলক্ষ্মী আমার ছিলেন সন্নিকটে। আমার সে রাজলক্ষ্মী হারানাম বনে, কৈকেয়ীর মনোভীষ্ট সিদ্ধ এতদিনে। রাজা গণেশ উৎফুল্ল হয়ে উঠে কৃত্তিবাসকে সহস্র স্বর্ণমুদ্রা দান করতে চেয়েছেন, কবিতা অগ্রাহ্য করেছেন। এতে অবশ্য কবিস্ত্রী গৌরীর সাংঘাতিক মন খারাপ হয়েছিল। সবই বোঝেন কৃত্তিবাস। দুটি সন্তানের জননী গৌরী, স্বামী সারাদিন কাব্যচিন্তায় আচ্ছন্ন থাকলে সংসার কি করে চলে? ভাগ্যিস ফুলিয়া গ্রামে পৈতৃক ভিটেমাটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কৃত্তিবাস। সুলতান রুকনুদ্দিন বারবক শাহকে কবিতা শোনাতে চান কবি কৃত্তিবাস। এ কারণেই গৌরনগরে এসেছেন। এখন সুলতানের সাক্ষাৎ লাভ করতে চান, কেননা তিনিই এখন প্রকৃত গৌরেশ্বর। শুধু তাই নয়, সুলতান রুকনুদ্দিন বারবক শাহ অত্যন্ত উদার এবং শিল্পরসিক একজন মানুষ। সুলতানের যদি কবিতা ভালো লাগে তো কৃত্তিবাসের জীবন ধন্য হয়। কিন্তু সমস্যা, সুলতানের সঙ্গে দেখা করা যাচ্ছে না। হুট করে তো আর রাজদরবারে ঢোকা যায় না। সিংহ দরওয়াজার দৌবারিক নানা প্রশ্ন করে। কৃত্তিবাস কবি, গৌরনগরে কত কবি, তাই বলে সুলতান কি সকলের সঙ্গেই দেখা করবেন? গঙ্গার ধারে চলে এসেছেন কৃত্তিবাস। পাটি উঁচু করে বাঁধানো, একপাশে প্রশস্ত রাজপথ, পারে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছের সারি। নদীর ঘাটটি বেশ প্রশস্ত আর পাকা। সিঁড়ি নেমে গেছে জলের কিনারায়। ঘাটে দুজনকে দেখলেন কৃত্তিবাস। তিনি মুচকি হাসলেন। নগরে সবাই ঘুমায় না। জগতের প্রতিটি নগরে তার মতন ছন্ন ছাড়া কিছু লোক থাকে, যারা মধ্যরাতে জেগে থেকে জ্যোৎস্না পান করতে ভালোবাসে কিংবা নদীর নোনা গন্ধ নেয়। লোক দুটির পোশাক আশাক পরিপাটি। কৃত্তিবাস ঘাটের সিঁড়ি ভেঙে নিচে নামতে থাকেন। একজন প্রশ্ন করেন, আপনি? আমার নাম কৃত্তিবাস, কৃত্তিবাস ওঝা, জাতে ব্রাহ্মণ। বুঝলাম। বাড়ি? নদিয়ার ফুলিয়া গ্রামে। নদিয়া তো অনেক দূর, তা লখনৌতি নগরে কেন এসেছেন? কৃত্তিবাস ইতস্তত করে বললেন, সে কথা কি আপনাদের বলা সমীচীন হবে? নারায়ণ দাস বললেন, নির্ভয় বলুন, আমরা ধর্মজ্ঞান সম্পন্ন মানুষ। কৃত্তিবাস বললেন, আমি গৌরেশ্বর সুলতান রুকনুদ্দিন বারবক শাহের সঙ্গে দেখা করতে গৌরনগরে এসেছি। কেন? মুহূর্তেই নারায়ণ দাস সতর্ক হয়ে ওঠেন। তার কপালে ভাঁজ পড়ে। এ লোক সুলতানের সঙ্গে দেখা করতে চায় কেন? এ লোক উড়িষ্যা কিংবা কামরূপের গুপ্তচর নয় তো? তিনি সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকান। কাছেই ছদ্মবেশধারী সশস্ত্র প্রহরীর থাকার কথা। কৃত্তিবাস বললেন, আমি কবি, আমি সুলতানকে কবিতা শোনাতে চাই। ও, নারায়ণ দাস আশ্বস্ত হলেন। সুলতান মুচকি হেসে বললেন, কবিতা শোনাবেন? শোনান। কৃত্তিবাসও হাসলেন, বললেন, কি আশ্চর্য, কবিতা আপনাকে শোনাব কেন? আপনি কি বাংলার সুলতান? হ্যাঁ, আমি বাংলার সুলতান, রুকনুদ্দিন বারবক শাহ। আমার পিতা সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আমার পিতার নাম শুনেছেন নিশ্চয়ই। কৃত্তিবাস নিথর হয়ে গেলেন। আমার সামনে পরম পূজনীয় গৌরেশ্বর দাঁড়িয়ে আছেন, যাকে আর এখন কি সহজে পেয়ে গেলাম। কৃত্তিবাস পরমেশ্বরকে প্রণাম করে। তবে স্বয়ং সুলতান চোখের সামনে দাঁড়িয়ে আছেন, এ সত্যটি মেনে নিতে কষ্ট হল। কি হল? কবিতা শোনান। কৃত্তিবাস আবৃত্তি করতে শুরু করেন। গোদাবরী নীরে আছে কমল কানাম, তথা কি কমলামুখী করেন ভ্রমণ। পদ্মালয়া পদ্মামুখী সীতারে পাইয়া, রাখিলেন বুঝি পদ্মবনে লুকাইয়া। সুলতান রুকনুদ্দিন বারবক শাহের মাতৃভাষা বাংলা নয়। নারায়ণ দাস ফিসফিস করে কিছু বললেন। সুলতান মাথা নাড়লেন, চারটি পংক্তির প্রশংসা করলেন।
কৃত্তিবাস বললেন, পরম পূজনীয় গৌরেশ্বর, আমি বাংলায় বাল্মীকি রামায়ণের একখানা সুললিত পদ্যানুবাদ করার সংকল্প করেছি। আচ্ছা, বেশ বেশ। সুলতান মাথা নাড়লেন। তিনি আগেই নারায়ণ দাসের কাছে রামায়ণের কাহিনী শুনেছেন এবং যথারীতি ভারতীয় প্রতিভার গভীরতা উপলব্ধি করেছেন। তবে এই মুহূর্তে সুলতান সামান্য বিচলিত বোধ করলেন। সুলতান নারায়ণ দাসকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নারায়ণ, আজও বাংলায় রামায়ণের অনুবাদ হয়নি? না সুলতান। বল কি? আফসোস, আফসোস। এমন মহৎ সাহিত্য। কবি, আপনি আপনার অনুবাদ শেষ করুন। এর জন্য যা যা লাগে আমি ব্যবস্থা করব। আমি আপনাকে সহস্র স্বর্ণমুদ্রা দেব। কবির গৌরীর অভাবক্লিষ্ট মুখখানা মনে পড়ল। তা সত্ত্বেও কৃত্তিবাস অত্যন্ত বিনীত ভঙ্গিতে বললেন, গৌরেশ্বর, আমি শত সহস্র স্বর্ণমুদ্রা চাই না। তাহলে? সুলতান বিস্মিত হলেন। এ কেমন মানুষ যার শত সহস্র স্বর্ণমুদ্রার লোভ নেই? কৃত্তিবাস বললেন, আমার অনুবাদ বাঙালির ভালো লাগলেই আমার জীবন ধন্য মনে করব। এ কথায় সুলতান অভিভূত হলেন। সংসারে সৎ মানুষের দেখা সহজে মেলে না। কবিকে বন্ধুর মতন জড়িয়ে ধরলেন সুলতান। বৈশাখী পূর্ণিমার নির্মল আলোয় গঙ্গা তীরের এই মানবিক দৃশ্যে কি যে ছিল, নারায়ণ দাসের চোখে জল এসে যায়।